করেছো? কি হলো? দেখো 221 নাম্বার হবসন্স চয়েস, এর মানে হচ্ছে নো চয়েস অ্যাট অল, মানে কোনো রকমের তোমাকে কোনো চয়েস দেওয়া হবে না, যা আছে তাই নিতে হবে, আদারওয়াইজ তুমি কিচ্ছু পাবে না। এর এক্সাক্ট মিনিং আছে যা আছে তাই নিতে হবে, আদারওয়াইজ তুমি কিচ্ছু পাবে না। কেন এমন বোঝাচ্ছি। অপশনস চয়েস মানে হচ্ছে নো চয়েস অ্যাট অল, তোমাকে যা দেওয়া হচ্ছে তোমাকে সেটাই নিতে হবে। কেন? আচ্ছা, যেখানে ঘোড়াকে রাখা হয় ওটাকে কি বলে গো? বাংলায় আমি শুনতে চাই না। যেখানে ঘোড়াকে রাখা হয় সেটাকে কি বলি আমরা? অশ্বশালা বলি। কে বললে? আমি বললাম না বাংলায় আমি শুনবো না। ফার্ম হাউস না, সেটাকে আমরা বলি স্টেবল। কি বলি? স্টেবল। সেখানে হচ্ছে কি রাখা হয়? ঘোড়া রাখা হয়। ঠিক আছে, এবার একজন শোনো নাও, শোনো শোনো কেন বলছি। হবসন্স চয়েস কোথা থেকে এসেছে? একজন ব্যক্তি ছিলেন যার একটা স্টেবল ছিল, মানে অশ্বশালা ছিল, যার প্রচুর ঘোড়া আছে। এবার ঘোড়া আমরা কেন ইউজ করি? ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করি। এবার ধরো আমার কাছে অনেকগুলো ঘোড়া আছে এবং আমি সেগুলোকে রেন্টে দিই ট্রান্সপোর্টেশনের জন্য। ঠিক আছে, এবার তুমি তো কাস্টমার হিসেবে এসে কি চাইবে? যে সবচেয়ে বেস্ট ঘোড়াটা নিয়ে যাওয়ার জন্য। যেই ঘোড়াটা সবচেয়ে জোরে দৌড়োয় তাকেই তুমি চুজ করবে। কিন্তু যদি এরকম হয়, ডেফিনেটলি সমস্ত ঘোড়া তো ইকুয়াল পারফর্ম করতে পারবে না, তাই না? এবার ধরো আমি একটা ঘোড়া, আমি খুব ভালো পারফর্ম করি, এবার সবাই এসে আমাকেই চুজ করছে, তাহলে বাকি ঘোড়াগুলো প্রপারলি ইউজ হচ্ছে না। এবং আমি যদি প্রচুর খাটাখাটনি করি, আমি তো মেশিন নই, আমি তো একটা অ্যানিমাল, আমাকে যদি বেশি ওয়ার্ক করানো হয় দেন আমার ওয়ার্ক এফিসিয়েন্সিও কমে যাবে। ঠিক তাই জন্য ওই ব্যক্তি কি করেন, উনি বলেন যে গেটের সামনে যেই ঘোড়াটা দাঁড় করানো থাকবে তুমি সেটাই নিতে পারবে, যদি তোমার পছন্দ হয় তো তুমি নাও, আদারওয়াইজ চলতে বানো। এই জন্য হবসন্স চয়েস মানে নো চয়েস অ্যাট অল, মানে তোমার কোনো চয়েসই দেওয়া হবে না, তোমাকে যেই জিনিসটা আমি প্রোভাইড করবো তোমাকে সেটাই নিতে হবে, আদারওয়াইজ তুমি কিচ্ছুটি পাবে না। এখানে দেখো এই ডায়লগটা মনে আছে? प्यार से दे रहे हैं तो रख लो वरना थप्पड़ मार के भी दे सकते हैं। এবার এই লাইনটাতে বোঝো মেয়েটার কাছে না নেওয়ার অপশন আছে, দুটো চয়েস ওকে নিতেই হবে। তাহলে ও কি আদতে কোনো চয়েস পেলো? পেলো না। হবসন্স চয়েস মানে কোনো চয়েসই নেই অ্যাকচুয়ালি। বোঝা গেছে? তারপরে দেখো হোকাস পোকাস। নিজেরা ভাবো তো এই হোকাস পোকাস ওয়ার্ডটা অনেকটা জাদু মন্ত্রের মতো লাগছে না শুনতে? হ্যাঁ, তার মানে কি জাদু মন্ত্র, জাদু টোনা? বাংলায় লিখে রাখো ছল চাতুরি বা কাউকে প্রতারণা করা। হোকাস পোকাস মানে হচ্ছে কাউকে প্রতারণা করা, বা বাংলায় আরো একটা শব্দ রয়েছে বোজবাজি। শুনেছো কখনো? যেখানে আমরা ফালতু কথা বলি যার কোনো আসলে মানে হয় না। যেমন তোমরা সেই হ্যারি পটার সিনেমা যদি দেখে থাকো, সেখানে প্রচুর ম্যাজিক হয়, তাই না? কিন্তু সেই ম্যাজিক গুলো কি আসলে রিয়েলে কোনো এক্সিস্ট করে? করে না। তারপর দেখবে এখন অনেক গুণী ওঝাও হয়, তারাও অনেক মন্ত্রতন্ত্র বলেন, অনেকে হয়তো আসলেই ভালো হন যেনারা জানেন, কিন্তু 90% লোকই তো ফালতু কথাই বলে। তারা হচ্ছে কি করেন, তোমাকে প্রতারণা করেন, তোমাকে দু চারটে কথা বলবে, বলে তোমার কাছে পয়সা আদায় করবে। দেখবে কারা হোকাস ফোকাস করে বলো তো? দেখবে আমাদের বাড়িতে কিছু লোকজন, আমি কাউকে ছোট করছি না, কোনো রিলিজিয়াস কমেন্ট করছি না, কিছু লোক আছেন মাথার মধ্যে লাল টিপ পরে আসে, তারপর জট টট বানিয়ে এসে তোমাকে বলে যে আমি তোকে ঝেড়ে দিচ্ছি 1000 টাকা দে। এরকম তোমাদের বাড়িতে লোক আসে? এরা হচ্ছে এই সমস্ত ব্যক্তি যারা তোমার সাথে কি করে, ছলনা করে। ওরা যেই কথাগুলো তোমাকে বলে ওরা সিমিলার কথা সবাইকে বলে। আমি যদি এই মুহূর্তে ওকে গিয়ে বলি যে তোমার জীবনে খুব কষ্ট, তাই না? বলে সবার জীবনে প্রবলেম আছে, ওকে আমি ডিফারেন্ট কিছু বলছি? হ্যাঁ, তারপর ওকে গিয়ে আমি বললাম তুমি মনে মনে তো খুব ব্রেভ কিন্তু বাইরে শো করতে পারো না। এটা সবার ক্ষেত্রে ট্রু। আমরা সবাই নিজেকে মনে মনে ভাবি যে আমি খুব ব্রেভ কিন্তু বাইরে আমি দেখাতে পারি না। এই কথাটা ওর জন্য স্পেসিফিক নয়, ওই লোকটা এই ট্রিকটা হচ্ছে বুঝে গেছে। এবার ও কি করে, ও সবাইকে সেম কথা বলে, যে বলবে বাবা আমাকে 1000 টাকা দাও। এটাকে আমরা হোকাস ফোকাস বলি। দেখো কি বলছে, মিনিংলেস টক অর অ্যাক্টিভিটি টিপিক্যালি ডিজাইন টু ট্রিক সামওয়ান। এমন কিছু কথা বলবো যার বাস্তবে কোনো রকমের অস্তিত্ব নেই, শুধু তোমাকে ট্রিক করার জন্য, তোমাকে ছলনা করার জন্য ইউজ করা হবে। গট ইট? তারপর দেখো হোল্ড ওয়ান্স টাং। টাং মানে কি? জিভ। নিজের জিভকে কন্ট্রোলে রাখা, তার মানে কি? কথা না বলা বা চুপ থাকা, বা কথা বলা থেকে বিরত থাকা। হোল্ড ওয়ান্স টাং মানে হচ্ছে কথা বলা থেকে বিরত থাকা বা চুপ থাকা। বোঝা গেছে? হয়েছে? মনে পড়ছে তোমাদেরকে অলিভ ব্রাঞ্চ পড়িয়েছি আগে আমি। হ্যাঁ, অলিভ ব্রাঞ্চ মানে কি?
পিসের সাইন, যেরকম আমরা এখানে হোয়াইট ফ্ল্যাগ শো করি না পিস শো করার জন্য, সেরকমই আগেকার সময়ে গ্রিসে কি করা হতো, ওরা হচ্ছে অলিভ ব্রাঞ্চ শো করতো পিস ডিনোট করার জন্য। এখানে একটা ছবি দেখো, এই পাখিটা দেখছো, এই পাখিটা কি বলে জানো? না, এটা হচ্ছে বিদেশিদের ঘুঘু পাখি। এই পাখিটার নাম হচ্ছে ডাব। তোমরা সেই ডাব সাবান মেখেছো, দেখবে ওখানে একটা হোয়াইট কালারের ফেদার থাকে এবং একটাতে একটা এইরকম পাখি দেখানো হয়। এটা হচ্ছে বিদেশিদের ঘুঘু পাখি। এই পাখিটার নাম হচ্ছে ডাব। এই পাখিটা হচ্ছে শান্তির প্রতীক। কেন? এই যে হোয়াইট কালার, এবং এর কিছু বিবলিক্যাল কনোটেশনও আছে, সেই সবে যাচ্ছি না। কিন্তু এই পাখিটাকে কি করা হতো, এইরকম হচ্ছে তোমার এই যে অলিভ ব্রাঞ্চ দিয়ে উড়িয়ে দেওয়া হতো, এবং যখন প্রতিপক্ষ দেখতো যে এই পাখিটা আছে, তার মানে সামনের জন শান্তি চায়, আর কোনো যুদ্ধ অশান্তি চায় না। বোঝা গেছে? মানে হোল্ড আউট অ্যান্ড অলিভ ব্রাঞ্চ মানে হচ্ছে শান্তির প্রতীক বা মীমাংসা করা। গট ইট? আচ্ছা, হোল্ড ওয়াটার মানে হচ্ছে, বাংলায় লিখে রাখো, যুক্তিযুক্ত বা বিশ্বাসযোগ্য। হোল্ড ওয়াটার মানে হচ্ছে যুক্তিযুক্ত বা বিশ্বাসযোগ্য। আগে লিখে নাও, তারপর বলছি। বাংলাটা লিখে নাও। হোল্ড ওয়াটার মানে হচ্ছে যুক্তিযুক্ত বা মানে যেই কথাটা যৌক্তিক বা প্রাসঙ্গিক বা যেটা ট্রাস্ট করা যায়, ট্রাস্ট ওয়ার্দি। বোঝা গেছে? এবার কেন হোল্ড ওয়াটার বোঝো। তুমি যদি বাজারে একটা কন্টেনার কিনতে যাও বা একটা বালতি কিনতে গেছো, ঠিক? তো তুমি ফার্স্টে কি চেক করবে? মেটেরিয়াল ভালো কি ভালো না, সেই মেটেরিয়ালটাতে কোনো রকমের ফুটো আছে কি নেই, সেটা কি প্রপারলি ওয়াটারকে হোল্ড করতে পারবে। যদি পারে তবেই তুমি কিনবে। প্রোডাক্টটা ট্রাস্টওয়ার্দি, তাই জন্য কিনছো। ওই প্রোডাক্টটা ওয়াটার হোল্ড করতে পারছে বলে কিনছো, মানে প্রোডাক্টটা ট্রাস্টওয়ার্দি, তাই জন্য হোল্ড ওয়াটার মানে ট্রাস্টওয়ার্দি। বোঝা গেছে? এখানে ছবিটা দেখো, এখানে একটা লোকের নামে হয়তো কোনো কেস করা হয়েছে, কিন্তু সিসিটিভি লাগানো ছিল। এবার এখান থেকে ফুটেজ পাওয়া গেছে, লোকটা কোনো দোষ করেনি, তাই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রুফ রয়েছে। ধরো আমাদের নামে তো মানে রোজ রোজ বিভিন্ন অ্যালিগেশনস লাগানো হয়। এবার ধর তোমাদের এখানে কেউ হয়তো খুব বদমাশি করেছো, সিসিটিভিটা কাজ করে না, তুমি যদি কাজ করতো তাহলে প্রুফ থাকতো তুমি আসলেই করেছো কি করনি। যদি তুমি বিশ্বাসযোগ্য হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বোঝা গেছে? সিসিটিভির মুখই অন্যদিকে ঘোরানো আছে। বুঝতে পারছো স্যাররা তোমাদের কত ভরসা করেন, ভেবেই নিয়েছেন যে তোমরা কোনো বদমাশি করতে পারো না। আচ্ছা, হোল্ড, হ্যাঁ হওয়া তো উচিত, কিন্তু ওটা কানেক্টেড নেই। আচ্ছা যাই হোক, দেখো হোল্ড ইওর হর্সেস এর মানে হচ্ছে নিজের ঘোড়াকে লাগাম লাগানো। ঘোড়ার কাজ কি? দৌড়ানো। ঘোড়াকে লাগাম লাগাচ্ছি মানে কি? থামছি। মিমটা দেখতে পাচ্ছ? রুকো যারা সবার করো, এই মিমটা দেখেছো? এক্স্যাক্টলি হোল্ড ইওর হর্সেস মানে হচ্ছে রুকো যারা সবার করো, মানে ধৈর্য ধরা। ঠিক আছে? হোল্ড ইওর হর্সেস মানে ঘোড়াকে লাগাম লাগানো। ঘোড়াকে লাগাম লাগাচ্ছি মানে কি? ঘোড়াকে থামতে বলছি, ধৈর্য ধরতে বলছি। বোঝা গেছে? হোল্ড ইওর হর্সেস মানে হচ্ছে বি পেশেন্ট বা স্লো ডাউন। স্লো ডাউন করা মানে কি? থেমে যাওয়া বা স্পিড কমানো। তারপর দেখো হোপ अगेंस्ट হোপ এর মানে কি? এর মানে হচ্ছে আচ্ছা দিন। বোঝো এটা কেন ইম্পর্টেন্ট। আচ্ছা আগে বলো, তোমাদেরকে বহুদিন আগে পড়িয়েছিলাম যে গিভিং সামওয়ান বেনিফিট অফ ডাউট, বাট টু গিভ সামওয়ান বেনিফিট অফ ডাউট এটার মানে কি পড়িয়েছি আমি। টু গিভ সামওয়ান বেনিফিট অফ ডাউট আমি বুঝিয়েওছি দারুণ এক্সাম্পল দিয়ে। কেউ পারবে না? হ্যাঁ, তোমার প্রতি আমার সন্দেহ তো আছে, কিন্তু আমি স্টিল তোমাকে বিশ্বাস করছি। হোপ अगेंस्ट হোপ মানেও সেম। আমরা সবাই জানি আজকে দিন কোনোদিনও আসবে না, বাট স্টিল আমরা হোপফুল, রাইট? হ্যাঁ, যে আসবে তো একদিন, কোনো না কোনো দিন। আমি কোনো পলিটিক্যাল এজেন্ডা বলছি না, সবার লাইফে ইন্ডিভিজুয়ালি আমরা সবাই জানি যে কিছু ভালো হবে না, বাট স্টিল আমরা হোপফুল, তাই না? যে কিছু তো ভালো হবে। হোপ अगेंस्ट হোপ মানে হচ্ছে জানা সত্ত্বেও, এটা যখন আমরা জানি অলরেডি যে কিছু ভালো হবে না বা ভালো হওয়া অসম্ভব, বাট স্টিল ইউ আর কিপিং হোপ। ঠিক? যেমন ধরো তুমি হোপস রাখছো যে এই রাজ্যে তুমি 6 মাসের মধ্যে নিয়োগ হবে। এটা কি? তুমি সবাই জানি যে এটা কোনোদিনও পসিবল না, বাট স্টিল আমরা কি করি? বিশ্বাস করি যে এরকম হতে পারে, কোনো না কোনো দিন হবে। 2014 সাল থেকে আমরা ভাবছি আচ্ছা দিন আয়েঙ্গে, আচ্ছা দিন আয়েঙ্গে, এখন অব্দি এসে পৌঁছয়নি, কোনো না কোনো দিন তো এসেই যাবে। বোঝা গেছে? হোপ अगेंस्ट হোপ মানে হচ্ছে নার্চার অ্যান্ড ইম্পসিবল হোপ। কোনো ইম্পসিবল হোপ মানে কি? যা কোনোদিনও সম্ভবই নয়,
সেই রকম বিশ্বাস পোষণ করা। ঠিক কি বললে? বাংলায় লিখবে হচ্ছে অসম্ভব কোনো ইচ্ছা পোষণ করা যা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে? আরো আরো এক্সাম্পল নাও। তুমি কোনোদিনও বই খুলে বসো না, কিন্তু তোমার খুব খুব মনের বিশ্বাস যে তুমি চাকরি পাবেই পাবে। এটা হচ্ছে হোপ अगेंस्ट হোপ। ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে? কি গল্প? গল্প নয়। তারপরে দেখো আই ডোন্ট বাই ইট। ছবি দেখো, ছবি দেখো। এই মিমটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, নেই সচ मैं नहीं मानता। ঠিক, ধরো তোমরা আমাকে কোনো কমপ্লিমেন্ট করছো, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আমি বললাম না না, ওরকম হতেই পারে না। ঠিক, তাহলে কি আই ডোন্ট বাই ইট মানে আমি তোমার কথায় কনভিন্সড নই, আমি তোমার কথা মানছি না। ঠিক, তুমি বলে ম্যাডাম আপনি তো খুব ভালো, আমাদেরকে খুব ভালোবাসেন, আমি তো তোমাদেরকে ভালোবাসি না। না না, আমি বিশ্বাসই করি না। আই ডোন্ট বাই ইট মানে আমি তোমার কথা বিশ্বাস করছি না, আই এম নট কনভিন্সড উইথ ইউ। ঠিক আছে, তুমি আমাকে রাজি করাতে পারোনি। ঠিক, হয়েছে লেখা। এরপরে একটা প্রশ্নের উত্তর দাও আগে। অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার, এই ইডিয়ামটার মানে কি? মেক আ সিচুয়েশন ওয়ার্স বা মেক আ থিং ওয়ার্স। কোনো খারাপ সিচুয়েশনকে আমি আরো খারাপ বানিয়েছি। যেমন তোমরা পা দেখতে পাচ্ছ, আমি নেংচে নেংচে হাঁটছি, অলরেডি পা মচকানো ছিল। আমি কি করেছি? গুণধর ব্যক্তি, আমি ওটাকে রং ডিরেকশনে ম্যাসাজ করেছি। খারাপ অলরেডি ছিল, ওটাকে আমি আরো খারাপ বানিয়ে দিচ্ছি, এবার আমি হাঁটতেই পারছি না। তো এটাকেই বলি মেক আ ব্যাড সিচুয়েশন ওয়ার্স। তারই অপোজিট হচ্ছে আইসিং অন দ্য কেক। আইসিং অন দ্য কেক মানে কি? কোনো ভালো সিচুয়েশনকে আরো ভালো বানানো। কেন বোঝো? কেক এমনি টেস্টি হয় খেতে, ঠিক না? কেক কি খেতে খারাপ হয়? এরপর তুমি আরো ক্রিম লাগাচ্ছ, তার মানে ওটা আরো টেস্টি হয়ে গেল। আইসিং অন দ্য কেক মানে কোনো ভালো সিচুয়েশনকে আরো ভালো বানিয়ে দেওয়া। ঠিক, এক্সাম্পল, আমি অনেক বড় লোক, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আমি খুব বড় লোক, আমার প্রচুর টাকা আছে, আন্ধা পয়সা। ঠিক আছে, এত পয়সা আছে, পয়সার উপর ঘুমোই, পয়সার উপর জাগি, পয়সা দিয়েই সমস্ত কিছু করি। ঠিক, এবার আমি একটা লটারি টিকিট কাটলাম, দিয়ে 1 কোটি টাকা জিতে গেলাম। তাহলে এটা কি? অলরেডি তো আমি ভালো ছিলামই, ওর থেকে আরো ভালো হয়ে গেল। এটা হচ্ছে আইসিং অন দ্য কেক। বোঝা গেছে? তারপরে দেখো ইগনোরেন্স ইজ ব্লিস। এর মানে কি? টু রিমেইন ইগনোরেন্ট অফ থিংস দ্যাট মে কজ স্ট্রেস। এর মানে হচ্ছে খারাপ কি দেখছো বাইরে? আকাশে কি আছে? হ্যাঁ, গাছ দেখছো? দেখো গাছ, চোখ ভালো হবে, লোকে এরকম বলে। আচ্ছা শোনো, ইগনোরেন্স ইজ ব্লিস মানে হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে অবগত না থাকলে তুমি জীবনে খুশি থাকবে। যেমন যেমন যারা লক্ষ্মীর ভান্ডার পায় এবং প্রচন্ড আনন্দে থাকে, তারা বিগার পিকচার সম্বন্ধে অ্যাওয়্যারই নয় যে আসলে আশেপাশে কি ঘটনা ঘটছে, তাই জন্য ওরা এত আনন্দে আছে। আমি জানি না যে আমার পকেট থেকে টাকা নিয়েই আমাকে 5 টাকা, আমার পকেট থেকে 5 লাখ টাকা নিয়ে আমাকে 500 টাকা ফেরত দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার আমি যেটা জানি না যে আমার পকেট থেকে 5 লাখ টাকা প্রত্যেক মাসে মাসে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু আমি 500 টাকা পাচ্ছি, এটা আমার খুব আনন্দ হচ্ছে। এটাকে বলে ইগনোরেন্স ইজ ব্লিস। তুমি জানোই না যে আশেপাশে কি হচ্ছে, শুধু তুমি দেখতে পাচ্ছ আমি তো পয়সা পাচ্ছি মাসে মাসে 1000 টাকা। এটাকে বলে ইগনোরেন্স ইজ ব্লিস। মানে যখন তুমি কোনো খারাপ পরিস্থিতি সম্বন্ধে অবগত থাকবে না, তখন তোমার জীবনে আনন্দ থাকবে। যেমন যখন তুমি ছোট ছিলে, তখন কি তুমি জানতে যে চাকরির বাজার এত খারাপ? তখন সবাই আমরা প্রচুর আনন্দে ছিলাম। এখন আমরা বড় হয়েছি, পড়াশুনো শিখছি, টেকনিক্যালি তো তোমার জীবন সুন্দর হওয়া উচিত। ছোটবেলা কম পড়াশুনো করেছিলে, তখন এত আনন্দে ছিলে, এখন এত পড়াশুনো করছো, তাও এত দুঃখ কেন? কারণ যত তুমি বেশি জানবে, তত তোমার দুঃখের পরিমাণ বাড়বে। কেন? তুমি তো রিয়ালিটি ফেস করবে। গট ইট? আমি কিন্তু কোনো পলিটিক্যাল কিছু বলছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। দেখো এই মহিলাগুলো কত খুশি। উনি কি জানেন যে ছেলে পেলে, তোমরা তোমাদের মতো ছেলে পেলে চাকরি পাচ্ছে না? হ্যাঁ, উনি যদি জানতেন তবে ওনার দুঃখ হতো। যে জানেই না তাকে আমি কিভাবে সে দুঃখ পাবে? রাইট? বাংলায় কি লিখবে? হ্যাঁ, বাংলায় যদি লিখতে চাও, অজ্ঞ মানে বোঝো? অজ্ঞ মানে কি? যে কিচ্ছু জানে না। অজ্ঞরাই সবচেয়ে বেশি সুখী, বা অজ্ঞতাই সুখ। বাংলায় যদি লিখতে চাও, আমি তো বানান জানি না অজ্ঞ,
আমি লিখবো না? হ্যাঁ, ইংরেজিতে আমি অজ্ঞ লিখবো? কি বোকা নাকি আমি? কিরকম বানান গো? আমি কিন্তু বাংলা পারি, বাট এটা একটা কঠিন বানান, তাই পাচ্ছি না। এমন আমি বাংলা ভাষাকে অপমান করছি না, আমি নিজে বাংলা ভাষা পিচ করি, কিন্তু এটা নাই জানতে পারে মানুষ। ভুল লেখার থেকে না লেখা বেটার। ঠিক আছে, এটা যদি কঠিন মনে হয় তাহলে লিখবে যে যত কম জানে সে তত বেশি সুখী। এটার আরো একটা হবে কি জানো? ফুলস প্যারাডাইস। ফুলস প্যারাডাইস মানে জানো? মূর্খের স্বর্গ। আমরা যেমন সবাই মূর্খের স্বর্গে বেঁচে আছি, আমরা কেউ কিছু জানি না। এই যে ধরো এখন এত প্রোটেস্ট হচ্ছে, নেপালের দৃশ্য জানো তো? নেপালের দৃশ্য জানো? তারপর 2022-এ যারা টেট পাস করেছে তাদের সমস্যা জানো? আমরা কেউ প্রোটেস্টে যাচ্ছি তাদের জন্য কেন? আমরা ভাবছি আমার সাথে তো হচ্ছে না, তাহলে আমি কেন যাবো? আরে তুমি নেক্সট ভিকটিম। যখন তোমার সাথে আসবে তখন তুমি জানবে, তুমি বুঝতে পারছো যে নেক্সট ভিকটিম তুমি। না, আমরা এখনো কি গল্প করছো ম্যাডাম? একটা জিনিস শোনো, তোমরা আগে দুদিন যা বদমাশি করেছো তার জন্য আমি কাউকে কিছু বলছি না। আজকে যদি রাগাও দেন কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। ইনার নাটশেল মানে সংক্ষেপে, ইনার নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে। এবার বোঝো, বাদামের খোসা কি খুব বড় হয়? হ্যাঁ, খুব বড় তো হয় না। কোনো কিছুকে যেন আমাকে বাদামের খোসা, চীনা বাদামের খোসা দেখেছো তো? যে বাদাম আমরা লাল লাল বাদাম খাই, সেই বাদামের খোসার মধ্যে তুমি কোনো কিছুকে ফিট করার চেষ্টা করছো, তাহলে সেটাকে প্রচন্ড কম্প্রেস করতে হবে। ধরো আমার কাছে একটা এলাবোরেট স্টোরি আছে, কিন্তু তোমার কাছে শোনার সময় নেই, তুমি কি বলবে? সংক্ষেপে বল, 2 লাইনে বল। ওটাকে বলে ইনার নাটশেল, মানে একটা নাটশেলের মধ্যে যেইটুকুনি ফিট হতে পারবে সেইটুকুনি। তার মানে সংক্ষেপে। ব্রিফলি বা কনসাইজলি মানে কোনো কিছুকে ছোট করে বলা। ঠিক আছে, তারপরে দেখো ইন দ্য টাইট কর্নার, ছবি দেখো তাহলে বুঝতে পারবে। এই গাড়িটা দেখছো? গাড়িটা কোথায় আটকে আছে? একটা ন্যারো রাস্তাতে আটকে আছে। এখান থেকে গাড়ির মুভ করা খুব সহজ। গাড়িটা কিরকম পজিশনে আছে? একটা ডিফিকাল্ট পজিশন আছে, খারাপ পজিশনে আছে। ইন দ্য টাইট কর্নার মানে কি? ইন আ ডিফিকাল্ট পজিশন। ঠিক, তারপরে দেখো অ্যাপেল পাই অর্ডার, এটা আমি আগেও পড়িয়েছি। অ্যাপেল পাই অর্ডার এটা দেখতে হবে না, এটা একটা বিদেশি খাবার যেখানে অ্যাপেলটাকে প্রপারলি ওরিয়েন্ট করে রাখা হয়। যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা একটা বিদেশি ডেজার্ট, মিষ্টি খাবার, যেখানে দেখো অ্যাপেল গুলো প্রপারলি সাজানো আছে না। অ্যাপেল পাই অর্ডার মানে হচ্ছে কি? মানে হচ্ছে কোনো কিছুকে নিটলি সাজানো থাকা বা নিখুঁত ভাবে সাজানো আছে। যদি এটা মনে না রাখতে পারো, বাজারে ফলের দোকান গেছো, দেখবে আপেল, কমলা লেবু প্রচন্ড সুন্দর করে ওরা সাজিয়ে রাখে। ঠিক, ওটাকেও আমরা অ্যাপেল পাই অর্ডার বলতে পারি। কেন? তুমি যদি ওখান থেকে একটা অ্যাপেলও সরিয়ে নাও, পুরো স্ট্যাকটা ভেঙে পড়ে যাবে। রাইট, অ্যাপেল পাই অর্ডার মানে নিখুঁত ভাবে সাজিয়ে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপেলকে স্লাইস করে 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 এটা হচ্ছে বানানো হয়, খুব টেস্টি হয়। আমি খাইনি কখনো, ইমাজিন করেছি। ছোটবেলা একটা চ্যানেল আসতো টিভিতে, আমাদের সবার টিভিতেই আসতো, টিএলসি নামে। তোমরা দেখেছো কিনা জানি না। ওখানে বিভিন্ন বিদেশি মানে সমস্ত দেশের খাবার দেখানো হতো। তো ওখানে আমি এই রেসিপিটা খুব দেখেছি, দারুণ লাগতো দেখতে, খাইনি কখনো। আচ্ছা, তারপরে দেখো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, প্রিন্ট করাও পেপার কোন কালারে হয়? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে মুদ্রিত বা লিখিত, লিখিত কোনো জিনিস। কি হলো? কিছু হয়নি? এত দুঃখ কিসে তোমার? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ইন রাইটিং, মানে লিখিত বা মুদ্রিত। আচ্ছা, ম্যানুস্ক্রিপ্ট মানে কি গো? শুনেছো এই টার্মটা কখনো, ম্যানুস্ক্রিপ্ট? হ্যাঁ, আমাদের প্রিয়াম্বল হচ্ছে বা আমাদের যে সংবিধান সেটা হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্ট। এবার বলো তো। হ্যাঁ, যা কিছু হাতে লেখা হয় সেটাকে আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, পড়াবো এগুলো, যখন ওয়ান ওয়ার্ড পড়বো তখন শিখবো। ম্যানুস্ক্রিপ্ট মানে হাতে যা কিছু লিখি সেটাকে আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, আমাদের যে সংবিধান সেটা কোন একটা বক্সের মধ্যে রাখা আছে? সেই বক্সটার মধ্যে কি গ্যাস আছে জানো? না, হিলিয়াম, মেবি হিলিয়াম গ্যাস, মেবি।
নট শিওর বাট আচ্ছা, ইন কোল্ড ব্লাড বলো তো এর মানে কি? দুই রকমের লোক হয়, একজন হচ্ছে রেগে গিয়ে যা খুশি তাই বলে, এরকম একটা লোক হয়। আরেকজন কি হয়, তোমার সাথে আমার ঝগড়া হলো, তোমাকে এখন কিছু বললাম না, বাড়ি যাব, প্ল্যানিং প্লটিং করবো, ঠান্ডা মাথায় তোমাকে সে ছুরি মেরে যাবো, ঠিক আছে, এবং আমার এক ফোঁটা চোখ দিয়ে জল পড়বে না। এদেরকে আমরা কি বলি? ঠান্ডা মাথার লোক, তাই না? ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে যারা হচ্ছে ঠান্ডা মাথায় কোনো কাজ করে, বা প্রচন্ড রাগ থাকা সত্ত্বেও যারা খুব ভাবনা চিন্তা করে নিষ্ঠুর ভাবে কোনো কিছু এক্সিকিউট করে। যেমন হ্যাঁ, কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার, হ্যাঁ কোল্ড ওয়ার, হ্যাঁ বলতে পারো। বা বা তুমি যেমন হিটলারকে দেখেছো, হিটলার কি ছিলেন? একজন কোল্ড ব্লাডেড মার্ডারার ছিলেন। উনি যে এত মানুষকে মেরেছিলেন, ওনার কি কোনো রকমের রিগ্রেট ছিল? ডেফিনেটলি ছিল না। বা যত সিরিয়াল কিলার হয় তাদের কিন্তু কখনো রিগ্রেট থাকে না। যারা সিরিয়াল কিলিং করে তারা কিন্তু প্রচন্ড প্ল্যানিং প্লটিং করেই করে, তাদের বিন্দু মাত্র যায় আসে না। তারপরে দেখো ইন দ্য সেভেন্থ হেভেন, এর মানে কি বলতো? এর মানে যে দেখো এই লোকটা কিরকম অবস্থায় আছে? প্রচন্ড হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি, হাওয়াতে ভাসছে, তার মধ্যে আবার আনন্দে আছে। ইন দ্য সেভেন্থ হেভেন মানে হচ্ছে প্রচন্ড আনন্দ বা পরমানন্দ। হিন্দু রিলিজিয়ানে একটা ধাম আছে, বৈকুণ্ঠ ধাম, শুনেছো নাম? হ্যাঁ, সেখানে পৌঁছলে নাকি পরমানন্দ পাওয়া যায়। এই সেভেন্থ হেভেন হচ্ছে সেই, এটা কিন্তু 420 মোড়ের কেকের দোকান নয়, ঠিক আছে? এটা হচ্ছে স্বর্গ, যেখানে গিয়ে তোমার প্রচুর আনন্দ হবে। ইন দ্য সেভেন্থ হেভেন মানে হচ্ছে, এবার কেন এরকম? তোমরা এটার বিবলিক্যাল কনোটেশন আছে। এবার বিবলিক্যাল কনোটেশনটা আমরা বুঝবো না, মানে বাইবেলের গল্প তো আমরা বুঝি না, কিন্তু তুমি ইন্ডিয়ান গল্প তো বুঝবা। যদি কেউ গল্প পড়তে ইন্টারেস্টেড হও, হ্যাঁ, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শোনো একটু শোনো, এই ম্যাডাম কিছু বলছে, কাজের কথা বলছে, শোনো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা খুব ফেমাস বই আছে, বইটার নাম হচ্ছে দেবযান। সেই গল্পে কি হয়, একটা লোক মারা যাওয়ার পর কোথায় যায়, এটা নিয়ে পুরো গল্পটা, মোটেও বোরিং নয়, দারুণ ইন্টারেস্টিং গল্প। সেখানে দেখানো হয় যে স্বর্গ একটা নয়, অনেকগুলো স্বর্গের লেয়ার আছে। তুমি যদি স্বর্গেও যাও, তাও তোমার কর্ম বেসিসে। তুমি ধরো প্রচুর ভালো কর্ম করেছো, হ্যাঁ, আর তোমার বন্ধু কম ভালো কর্ম করেছে, তো তোমরা দুজন একই স্বর্গে যাবা না। বন্ধু থাকবে 5 তলায়, তুমি থাকবা 2 তলায়। তো এরকম 7টা হেভেন আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও না, ওখানে কাস্ট সিস্টেম নেই, ওখানে কর্মটাই কাস্ট। তুমি যদি কর্ম খুব ভালো করো দেন তুমি বেশি ওপরে যাবে, যদি কর্ম খারাপ করো দেন কম ওপরে যাবে। কেন দেখো, নর্মাল লোকজন কোথায় যায়? তুমি ভালো কাজ করলে স্বর্গে যাবা, প্রচুর ভালো কাজ করলে তুমি বৈকুণ্ঠে যাবা, রাইট? যেখানে গিয়ে তুমি পরম আনন্দ পাবা। ইন দ্য সেভেন্থ হেভেন মানে 7ম স্বর্গ মানেই হচ্ছে বৈকুণ্ঠ। সেখানে গেলে কি হবে? ডেফিনেটলি প্রচন্ড আনন্দ, সেখানে দুঃখ কষ্ট থাকবে না। আচ্ছা বলো, ফিলিং ব্লু মানে কি? পড়িয়েছি আমি এটা। ফিলিং ব্লু মানে কি? গ্লুমি বা ডিপ্রেসড মানে কি? অবসন্ন। ইন দ্য ব্লু মানে কি? সেম। কেয়ারলেস বা ডিপ্রেসড মানে প্রচন্ড অবসন্ন। যেখানে ব্লু ওয়াটার থাকবে, ফিলিং ব্লু, তারপর হচ্ছে যেখানে যেরকম আছে ইন দ্য ব্লু, এই সবগুলোর মানে কি? অবসাদ, ঠিক আছে? এবার বলবে এখানে আরেকটা আছে, দেখো, ইন দ্য ডোলড্রামস, এর মানে হচ্ছে অবসাদ। কেন? এটা কি বলতো? এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এটা কি নিরক্ষরেখা বা ইকুয়েটর, ঠিক? এবার এর আশেপাশে এরিয়া আছে যেটাকে আমরা কি বলি? ডোলড্রাম। এখানে বাতাস বয় না বা খুব স্লো, খুবই শান্ত, প্রচন্ড, এই 2 জায়গা প্রচন্ড বেশি শান্ত। এবং এখানে যখন জাহাজ পৌঁছয় তখন জাহাজের গতি কমে যায়। এবার তুমি সেলার, হ্যাঁ, তুমি হচ্ছে নাবিক, তুমি জাহাজ নিয়ে বেরিয়েছো, তোমার জাহাজের গতি কমে গেল, তুমি জ্যামের মধ্যে আটকে গেছো, তোমার কি খুব আনন্দ হবে? গাড়ি নিয়ে বেরিয়েছো, জ্যামের মধ্যে আটকে গেছো, নিশ্চয় আনন্দ হবে না। যখন নাবিকরা এই এরিয়াতে পৌঁছতো তখন ওদের জাহাজের স্পিড কমে যেত, তখন ওদের মুড খারাপ হয়ে যেত। ওই যে ইন দ্য ডোলড্রামস মানে ইন লো স্পিরিটস অর ডেসপেয়ার, মানে প্রচন্ড দুঃখ বা অবসন্ন বা অবসাদ। বোঝা গেছে? মেরা তো ইতনা লাইফ খারাপ হো গয়া। এই সিনেমাটা দেখেছো তোমরা? দারুণ সিনেমা, তোমরা দেখোনি? এটা দারুণ সিনেমা, এটা দেখবে, এগুলো ভালো সিনেমা। সব সিনেমা দেখতে বলি না, এইগুলো সিনেমা দেখার মতো। সিনেমাটার নাম হচ্ছে কুইন।
কঙ্গনা রানাওয়াতের একটা সিনেমা আছে কুইন, সিনেমাটার নাম দেখতে পারো, দারুণ সিনেমা। আচ্ছা দেখো, আচ্ছা দুটো ইডিয়াম জিজ্ঞাসা করবো, তার মানে বলবা, শোনো ভালোভাবে। একটা হচ্ছে আর্ম চেয়ার ক্রিটিক, আর একটা হচ্ছে ব্যাকসিট ড্রাইভার, দুটোর মানে সেম। হ্যাঁ, বসে বসে খালি জ্ঞান দেয়, যার কোনো বাস্তব বুদ্ধি নেই। আর্ম চেয়ার ক্রিটিক মানেও কি, যে খালি বসে বসে জ্ঞান দেয়, কোনো প্র্যাকটিক্যাল নলেজ নেই। এবার বলেছে ইন দ্য ড্রাইভার সিট, মানে তুমি ড্রাইভারেরই সিটে বসে আছে, এবার তুমি চালক, তাহলে স্টিয়ারিং কার হাতে থাকবে? কার হাতে থাকবে, তোমার না পাশের জনের? তোমারই হাতে। তার সিচুয়েশন কার কন্ট্রোলে আছে? তোমার কন্ট্রোলে। ইন দ্য ড্রাইভার সিট মানে হচ্ছে সিচুয়েশন নিজের কন্ট্রোলে থাকা। এর সিমিলার ইডিয়াম কি বলতো? বল ইন ইওর কোর্ট, তাই না? বলটা তোমার কোর্টেই আছে, এবার তুমি কিভাবে অ্যাটাক করবা, তোমার হাতে, ঠিক আছে? আরো একটা আছে বল ইন ইওর ফিট, তাই না? এর মানেও সেম, বলটা তোমার পায়ে লেগে আছে, কোথায় মারবা, তোমার উপর। সেম ইন দ্য ড্রাইভার সিট মানে হচ্ছে ইন চার্জ অর ইন কন্ট্রোল অফ আ সিচুয়েশন, কোন সিচুয়েশন তোমার কন্ট্রোলেই থাকা। আর আজকে লাস্ট হচ্ছে ইন দ্য ফাস্ট লেন। আচ্ছা, ইন দ্য ফাস্ট লেন বোঝো, হাইওয়েতে গেছো, হাইওয়েতে দেখবে অনেকগুলো লেন থাকে, তার মধ্যে একটা লেন হয় এক্সপ্রেস লেন, ঠিক? কেন? যাদের ধরো এমার্জেন্সি থাকে তারা তখন পয়সা দিয়ে ওই লেনটাতে গাড়ি চালায়। এবার ভাবো তুমি বাইক নিয়ে বেরিয়েছো, তুমি 40-এর স্পিডে বাইক চালাচ্ছ, খুব আনন্দ লাগবে? লাগবে না। এবার বাইকটা তোমার 80 স্পিডে চলছে, এবার তো দারুণ মজা, এবার প্রচন্ড এক্সাইটমেন্ট, একদম হাওয়াতে উঠছো। ইন দা ফাস্ট লেন মানে জীবনে যখন প্রচন্ড আনন্দ থাকে বা প্রচুর উত্তেজনা থাকে। ভাবো তুমি ফাস্ট লেনে গাড়ি চালাচ্ছ, মানে তোমার গাড়ির স্পিড অনেক বেশি, তোমার লাইফে প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে বা প্রচুর প্রবলেমস রয়েছে। ধরো তোমাকে কোথাও পৌঁছতে হবে, খুব ফাস্ট পৌঁছতে হবে, তো তুমি তো প্রচুর জোরে গাড়ি চালিয়ে যাবা। যখন আমরা কোথাও খুব স্পিডে পৌঁছই, ধরো তুমি প্রচন্ড ভালো পড়াশোনা করছো, এই বছরই চাকরি পেয়ে গেলে, তাহলে কি প্রত্যেকটা ঘটনা খুব ফাস্ট ঘটছে, তাহলে তোমার এক্সাইটমেন্ট কি কখনো কমবে? কমবে না। বা ধরো রোলার কোস্টারে যে আমরা উঠি বা নাগর দোলনায় যে উঠি, সেগুলো প্রচন্ড স্পিডে ঘোরে, তাই জন্য কি আমাদের প্রচুর এক্সাইটমেন্ট ফিল হয়। ইন দ্য ফাস্ট লেন মানে হচ্ছে আ লাইফ ফিল্ড উইথ গ্রেট এক্সাইটমেন্ট, মানে জীবনে প্রচুর আনন্দ উত্তেজনা থাকে। গট ইট? আজকে শুরু করব কি বলতো, ভয়েস তো শেষ হয়ে গেছে, আজকে শুরু করব ন্যারেশন। পিডিএফ দিচ্ছি শেষে, না আগে দিয়ে দেবো? আগে দিয়ে দিই। পিডিএফ কিন্তু বাবু প্রিন্ট করাতে হবে, হ্যাঁ, বা খাতায় নোট করতে হবে। পিডিএফটা দিয়ে দিলাম। আমি এটা এক্সপেক্ট করবো যে সবার খাতায় নোট ডাউন করা থাকবে বা প্রিন্ট আউট নিয়ে আসবে। কেন? সেম এটাও সলভ করব, এই দুটো প্রিন্ট আউটেই শুধুমাত্র আমরা এখানে বসে সলভ করবো, বাকিগুলো তো পড়ার জিনিস, পরেগুলো প্রিন্ট করতে হবে। আর চেষ্টা করছি যাতে সবগুলো একসাথে দিয়ে দেওয়া যায়। সবই পিডিএফ রেডি আছে। দাঁড়া, তোমাদের গ্রুপ নাম্বার কত গো? 15 পাঠিয়ে দিয়েছি, প্রিন্ট করে নেবে। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ কাকে বলে? আগে এইটুকুনি বুঝি, একটু বেসিক্স বলে নি। তোমরা বলো ন্যারেশন মানে কি? তোমরা সবাই জানো কি? উক্তি। কেন কেন? তোমরা ছোটবেলায় এই কথাটা শুনেছো, ন্যারেট বা ন্যারেটর, এই টার্মটা কখনো শুনেছো? ছোটবেলায় যখন আমরা গল্প পড়তাম তখন পরীক্ষায় প্রশ্ন আসতো গল্পের ন্যারেটর কে। ন্যারেটর আর অথার কিন্তু সেম লোক হয় না। অথার যে গল্প লিখছে আর ন্যারেটর হচ্ছে কথক, যে বলছে, ঠিক? তাই ন্যারেশন মানে হচ্ছে উক্তি, আর ন্যারেটর মানে হচ্ছে কথক। আর ন্যারেট করা মানে কি বলতো? গল্প বলা। বিশ্বাস করো, আমি একটা শব্দ যদি একটা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড যদি পরীক্ষার বাইরে হয়, তাহলে আমি আমার নাম বদলে দেবো, দিয়ে একটা ভালো নাম রাখ। না, আর কি করছি না, কিন্তু সেই কথাটা কেন বললাম, কারণ পরীক্ষায় প্রশ্ন এসেছে ন্যারেট মানে কি, এবার ন্যারেশন মানে কি, তুমি কিভাবে জানবা? এরকম ভাবে এগুলোকে আমি কোনোদিনও পরীক্ষায় পড়াবো? হ্যাঁ, বা তোমার কোনোদিনও মাথায় আসবে যেটা সিনোনিম অ্যান্টোনিমে পড়তে হবে? তাহলে তোমাকে তো বুঝতে হবে না যে ম্যাডাম বলছে মানে আউট অফ নোওয়্যার বলছে না, তার কারণ আছে। ন্যারেটর মানে কি? কথক, যে গল্প বলছে। ন্যারেট করা মানে গল্প বলা। তোমরা সেই একটা সিনেমা দেখেছো টুয়ালাইট? কেউ নাম শুনেছো এই সিনেমাটা? শোনোনি? তোমরা এই কথাটা শুনেছো সাগা? হ্যাঁ, কোন সিনেমার যখন দ্বিতীয় পার্ট বেরোয় তখন সেটাকে সাগা বলা হয়। এই সাগা মানে জানো?
এই সাগা মানে হচ্ছে কাহিনী, পরীক্ষায় প্রশ্ন এসেছে, এমটিএস এর প্রশ্ন, সাগা মানে হচ্ছে কাহিনী, লিখে নাও। যখনই কোনো গল্পকে পুনরায় বলা হয় তখন সেটাকে আমরা ওই জন্য সিনেমার পরে, কিন্তু সিনেমার সেকেন্ড পার্টে ওই যে টুয়ালাইট কেন বললাম, টুয়ালাইট সাগা বলে একটা সিনেমা আছে, সাগা মানে হচ্ছে গল্পটা পুনরায় বলা হচ্ছে, সাগা মানে লিখে রাখো কাহিনী, সাগা মানে হচ্ছে কাহিনী বা গল্প বা স্টোরি, ঠিক আছে। পূর্বে এগুলো পরে যখন কোশ্চেন আসবে তখন দেখতে পাবে যে কেন আমি বলছি এখন। এবার লেখা হয়েছে, এবার ন্যারেশনে দুই রকমের স্পিচ হয়। আচ্ছা, ন্যারেশনও আসতে পারে পরীক্ষায়, আবার লিখতে পারে স্পিচ, দুটোর মানে কিন্তু সেম জিনিস, ঠিক আছে। স্পিচ মানে উক্তি, স্পিচ দুই রকমের হয়, একটা কি, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে, কেউ বলতে পারবে না? আমিই বলবো, আমি বলি। ধরো দুটো লোক ধরি, একটা হচ্ছে, তোমার নাম কি গো? হ্যাঁ প্রবীর, আমি ভুলে যাই, হ্যাঁ প্রবীর, আর তোমার নাম মধুমিতা, ঠিক। মধুমিতা আমাকে বলল যে ম্যাডাম আমি পড়তে আসবো না, ঠিক। এবার শোনো ভালোভাবে শোনো, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের ডিফারেন্স কি। মধুমিতা আমায় বললো যে ম্যাডাম আজকে পড়তে আসবো না, আমি এক্স্যাক্ট কথাটা তুলে প্রবীরকে বললাম, মধুমিতা বলেছে ম্যাডাম আজকে পড়তে আসবো না। এটা কি? এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, ও যেটা বললো ডাইরেক্টলি ওকে গিয়ে আমি বলে দিলাম, এটা হচ্ছে সেম কথা ওর কান অব্দি পৌঁছলো। এবার দুই রকমের লোক হয়, যারা যা আছে সেটাই বলবে, আরেকটা কিছু কিছু পাবলিক হয় যারা কথাটাকে নিজের মতো করে কিছু লাগিয়ে ফিরিয়ে আলাদা করে বলবে। এবার যদি এই কথাটা আমি বলি যে মধুমিতা বলেছে আজকেও পড়তে আসবে না, কথাটাকে আমি ওর এক্সাক্ট উক্তিটা বললাম নাকি নিজের মতো করে বললাম? নিজের মতো করে বললাম, ইনডাইরেক্টলি বললাম, ও এখন সেকেন্ড পারসন হয়ে গেল, গল্পের কথক এখন আমি। তাহলে ইনডাইরেক্ট স্পিচ যখন কোনো কথা আমি নিজের মতো করে বলবো, আর ডাইরেক্ট স্পিচ কি, যেটা এক্সাক্ট ওয়ার্ড সেটাই বলা থাকবে বা এক্সাক্ট কথা সিমিলারই বলা থাকবে, ঠিক আছে। দেখো, হি সেড টু মি, কিচ্ছু লেখার দরকার নেই, শুধু শুনবা আজকে। হি সেড টু মি আই প্লে ক্রিকেট, ঠিক আছে, সে আমায় বলেছে আমি ক্রিকেট খেলি, ভালো কথা। এটা ডাইরেক্ট স্পিচ না ইনডাইরেক্ট স্পিচ? এটা ডাইরেক্ট স্পিচ, কেন? এক্স্যাক্টলি যা বলা আছে তাই। আমি এর এখন ন্যারেশন চেঞ্জে যাব না, যেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এইটাকে কি বলে, এইটাকে কি বলে, এইটাকে কি বলে, আর এটাকে কি বলে। কেন মুখস্থ করতে হবে? পরে যখন আমরা পড়বো তখন আমি ওই টার্মগুলোই বলবো, আলাদা করে কিছু বলবো না, ঠিক। দেখো, এটাকে প্রথমত আমরা কি বলি, বলি হচ্ছে রিপোর্টিং, ঠিক আছে। এটাকে বলি রিপোর্টিং স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ, ঠিক আছে। এই হিটা কি বলতো? সাবজেক্ট। এখানে গল্পকে বলছে, হি বলছে, সে বলল আমাকে যে আমি ক্রিকেট খেলি, ভালো কথা। তাহলে এখানে কথককে হি, তাহলে হি কি? স্পিকার বা সাবজেক্ট, ঠিক। এই কথাটাও কাকে বলছে? আমাকে বলছে, তাহলে আমি কি? আমি অবজেক্ট বা লিসনার। তাহলে এখন আমি কিন্তু এক্সাক্ট গ্রামারের রুলে যাচ্ছি, তোমার বোঝার জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি। বলছে যে সে স্পিকার, যে কথা শুনছে সে কি? সে হচ্ছে শ্রোতা বা লিসনার, ঠিক, বা অবজেক্ট। পরে কি থাকলো? এইটা, ঠিক। এইটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। তাহলে কি বললাম? এটা হচ্ছে সাবজেক্ট বা স্পিকার বা বক্তা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা কি? এটা হচ্ছে অবজেক্ট বা লিসনার বা শ্রোতা, যে শুনছে। আর এইটাকে আমরা কি বলি? রিপোর্টিং স্পিচ। এখনো আমরা ন্যারেশনে যাব না, এবার আমরা শিখবো যে কোনটার কি কাজ, ঠিক আছে। দেখো, এখনই এখানে যাব না, এবার রুলস দেখো। প্রথমে ন্যারেশন চেঞ্জ করার জন্য কি করতে হয়? ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা লিখবো তখন স্পিকার আর রিপোর্টিং ভার্ব যা আছে তাই থাকবে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে সেন্টেন্সটা দেখছো, এখানে স্পিকার কে, রিপোর্টিং ভার্ব কি, তাহলে এই দুটোর কোনো পরিবর্তন হবে? কিচ্ছু হবে না, যা আছে যেভাবে আছে সেভাবেই বসে যাবে, ঠিক। আবার এখানে যেহেতু অবজেক্ট আছে, এটা কেন লিখিনি? কারণ সব সেন্টেন্সে অবজেক্ট আসে না, কোথাও কোথাও আসে, কোথাও কোথাও আসে না। মোট কথা এখানে যেইটুকুনি লেখা আছে, যা আছে যেভাবে আছে এক্স্যাক্টলি তাই নেমে যাবে,
ঠিক আছে, কিচ্ছু পরিবর্তন হবে না। দেখো এটা তো যা ছিল তাই নামালাম, কি হবে? ঠিক আছে, এবার যদি এখানে সেট একা একা থাকতো তাহলে কি বসিয়ে দিতাম? সেট বসিয়ে দিতাম। কিন্তু এখানে বলেছে সেট টু, তখন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? ঠিক আছে, যদি রিপোর্টিং ভার্ব সে থাকে তাহলে যা আছে তাই বসে যাবে, শেষ থাকলে যা আছে তাই বসে যাবে, সেট যদি থাকে যা আছে তাই বসে যাবে। যদি টু লাগিয়ে দেয় তখন ওটা কি হয়ে যাবে? টেল। সে টু থাকলে টেল, কেন প্রেজেন্ট টেন্স। শেষ টু থাকলে হচ্ছে টেলস, কেন এখানে এস লাগানো আছে। সেট টু থাকলে, ঠিক আছে, তাহলে আমি কি লিখবো এখানে? হি টোল্ড মি। এবার এই কমা, ইনভার্টেড কমা, ওটা কি বসবে? দ্যাট। সব জানো তোমরা, ভালো কথা। এইবার আসছে প্রোনাউনের গল্প। এখানে আই চেঞ্জ হয়ে কি হবে? কেন হি হলো? কেন কথাটা কে বলছে? স্পিকার বলছে, তাহলে স্পিকারে যেই যেই প্রোনাউন আছে এখানেও সেম প্রোনাউন বসবে। তাহলে কি হবে? এখানে কোন টেন্স আছে, তাহলে এখানেও কোন টেন্স হবে? পাস্ট। তাহলে কি হবে? তারপর যা আছে, বোঝা গেছে? আর ওখানে কিছু নেই। এবার দেখো তাই লেখা আছে, প্রথমে দেখো কি লেখা আছে, বলছে রিপোর্টেড স্পিচ, মানে এই যে রিপোর্টেড স্পিচ, এখানে যদি ফার্স্ট পারসন থাকে, মানে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে তার স্পিকার বা সাবজেক্ট অনুযায়ী বসে। স্পিকারকে, বোঝা গেছে? এবার যদি প্রশ্ন করো যে ম্যাডাম ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি, তাহলে থাপ্পড় খাবা। কেন? ফার্স্ট পারসন কি হয়? আই বা উই, সিঙ্গুলার হলে আই, প্লুরাল হলে উই। সেকেন্ড পারসন কি হয়? ইউ বা ইউ, সিঙ্গুলারে ইউ হয়, প্লুরালে ইউ হয়। আর থার্ড পারসন আই ইউ ছাড়া পৃথিবীতে যা এক্সিস্ট করে সব থার্ড পারসন। ঠিক? এবার বলো, এবার দেখো কোশ্চেন এখনই সলভ করবো না, ওয়েট, আস্তে আস্তে। তাহলে প্রথমে তুমি কি জানলে? যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট যদি ফার্স্ট পারসনে থাকে, ঠিক, তাহলে তা কাকে দেখে বসে? এই স্পিকার যে থাকে তাকে দেখে বসে। যদি এই রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকে, মানে কি ইউ বা ইউ, দুটো ইউ কেন লিখলাম? এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। যদি থাকে তাহলে কাকে দেখে বসবে? অবজেক্ট বা লিসনার, মানে কি? ঠিক আছে, করছি, সবগুলোই সলভ করবো, আগে কয়েকটা জিনিস বলে নিই তারপর। এবার যদি রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকে, মানে কি এইখানে যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে কি কি পড়লাম এখন অবধি? যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমি কি দেখে চেঞ্জ করি? সাবজেক্টকে দেখে। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কাকে দেখে চেঞ্জ করি? অবজেক্ট বা লিসনার। আর থার্ড পারসন থাকলে যা আছে এক্স্যাক্টলি তাই বসে যাবে। ভালো কথা, তাহলে তুমি সাবজেক্টের গল্প জেনে গেলে। এবার কি জানবা? এবার টেন্সের গল্প। ঠিক, টেন্স আমি কিভাবে ডিটারমাইন করব? কিভাবে ডিটারমাইন করব? এই যে এইখানে যা লেখা আছে এইটা যা টেন্সে থাকবে ভেতরেও সেম টেন্স হবে। কি বলেছে দেখো, যদি রিপোর্টিং ভার্ব, মানে রিপোর্টিং ভার্ব কি? ঠিক, রিপোর্টিং ভার্ব এখানে কি? এখানে রিপোর্টিং ভার্ব কি? এখানে রিপোর্টিং ভার্ব কি? তাহলে রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্সে থাকে? প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে তাহলে এখানে যা টেন্স আছে তাই বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। এখানে পাস্ট থাকুক, প্রেজেন্ট থাকুক, ফিউচার থাকুক, যা খুশি তাই থাকুক, এখানে যা আছে তাই বসে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট জেনে গেলে, ফিউচার জেনে গেলে, পরে কি থাকলো? পাস্ট। যদি বাইরে পাস্ট টেন্স থাকে তাহলে ভেতরে কি হবে? ভেতরেও পাস্ট টেন্স হবে। তাহলে কি কি জানলে? রিভিশন করো আবার। যদি বাইরে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো চেঞ্জ হবে না, যা আছে এক্স্যাক্টলি তাই বসে যাবে। আর যদি বাইরে পাস্ট থাকে তাহলে ভেতরেও পাস্ট হবে। এবার দেখো এখানে, দেখো তো কোন টেন্স আছে, তাহলে এখানে টেন্সে কোনো পরিবর্তন হবে? হবে না। দেখো আমি করব, তোমাদেরকে এখন করতে বলছি না। হি ছিল, হি বসিয়ে দিলাম।
সেজ যা আছে তাই বসবে, কেন চেঞ্জ হয় না? কমা ইনভার্টেড কমা ওটা কি বসবে? আই ফার্স্ট পারসন, তাহলে কি কাকে দেখে বসবে? তাহলে এখানে কি বসবে? হি এর জন্য কি ভার্ব আসে? ইজ আসে, কারণ এখানে প্রেজেন্ট আছে, আমাকে প্রেজেন্টে বসাতে হবে, এখানে টেন্সে তো কোনো পরিবর্তন হবে না, মানে হি ইজ। ওকে, বোঝা গেছে? কঠিন? কিচ্ছু কঠিন নেই। এখন কিন্তু ভয়েস, এটা কিন্তু কঠোর বাস্তব, ভয়েস আর ন্যারেশনের ওয়েটেজ কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, এখন প্রচুর প্রশ্ন দেয় না, খুব কম দেয়, দিলেও কঠিন প্রশ্ন দেয়। যদি এগুলো ভুল করে আসো দেন চাকরি পাওয়ার আশা করো না, কারণ এগুলো সবাই পারে। তোমার এরর কারেকশন হয়তো খুব ভালো ছেলে পেলেও ভুল করতে পারে, খুব ভালো ছেলে পেলে কিন্তু ভয়েস ন্যারেশন ভুল করে না, এটা মাথায় থাকতে জানো যে এগুলো যদি ভুল হয় তাহলে আর চাকরি পেতে হবে না। কেউ সিজিএল দিবা এবছর? পরে কথা বলছি। এবার দেখো, শি সেড টু, কোন টেন্স আছে? যদি বাইরে পাস থাকে ভেতরেও কি হবে? পাস্ট টেন্স হবে। এখানে আরেকটু গল্প আছে, পরে বলছি, যাই হোক। দেখো, শি সেড টু হলে কি হয়? মি, দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, রাইট? এবার বলো ইউ কোন পারসন? ইউ কোন পারসন? মি পারসন। কে বললে গো এটা? আমি কোন গুণধর ব্যক্তি? না না, আমি কিচ্ছু বলিনি, আমার ভালোই লাগলো। আমি বুঝতে পেরেছি তুমি কি বলেছো, আমি মজা করছি। হ্যাঁ, ইউ কোন পারসন সেকেন্ড পারসন, তাহলে কাকে দেখে চেঞ্জ হয়? লিসনারকে দেখে, ঠিক, বা অবজেক্টকে দেখে। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, এখানে কিন্তু মি আসবে না, কি হবে? আই আসবে। কেন আই হলো? কেন আই বসালাম, মি কেন বসালাম না এখানে? হ্যাঁ, মি কখনো সাবজেক্ট হিসেবে বসে না, মি অবজেক্ট হিসেবে বসে। বলছি, আগে চেঞ্জ করে নি। এখানে দেখো ভেতরেও পাস্ট আছে না? হ্যাঁ, শুধু তো লাই নেই। এবার শোনো, এইটাকে আমি একবারও বললাম, এতক্ষণ কি পড়লা তুমি? বাইরে যদি প্রেজেন্ট থাকে ভেতরে যা আছে তাই বসে যায়, বাইরে পাস্ট থাকলে ভেতরে পাস্টে চেঞ্জ হয়। এবার বাইরেও পাস্ট আছে ভেতরেও পাস্ট আছে, তাহলে কি করবো ম্যাডাম? কি করণীয়? যদি বাইরেও পাস্ট থাকে, যদি ভেতরেও পাস্ট থাকে, তাহলে চেঞ্জ কি হবে বলো তো? ভেতরে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। পরে পড়বো। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিত্তি প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি হবে? আই হ্যাড লাইক। ঠিক আছে, বোঝা গেছে? এবার এটাকে আমি চেঞ্জ করব। এইটুকুনি সবার ক্লিয়ার হয়েছে? কি বললাম? যদি বাইরেও পাস্ট থাকে ভেতরেও পাস্ট থাকে তাহলে টেন্স কি হয়? পাস্ট পারফেক্ট। আর যদি পরীক্ষায় প্রশ্ন হয়, আমি যদি টিচার হই তাহলে আমি এটাই প্রশ্ন দেব, এখান থেকে প্রশ্ন হয়, মানে এখানে ছেলে পেলে সবচেয়ে ভুল করে, বাকিগুলো সোজা। এবার একটা জিনিস এক্ষুনি বললাম যে আমি মিকে কখনো সাবজেক্টের জায়গায় বসাতে পারি না। এটা যখন আমরা প্রোনাউন চ্যাপ্টার পড়বো তখন এটাকে আমরা আরো ডিটেলে পড়বো, ঠিক আছে? এখানে একটু ফাঁকা আছে, এটা লিখে দিই, এটা নোট করে নাও, অনেকে জানো না। প্রোনাউনের লিস্ট বলো। আই, উই, তারপর কি হয় গো? ইউ, হি, শি, ইট, দে, এই কটাই প্রোনাউন হয়, ঠিক? এরা শুধু কোথায় বসতে পারে? সাবজেক্টের জায়গাতে। সাবজেক্ট হলে এরাই বসবে, অন্য কেউ বসবে না, ঠিক আছে? আয়ের অবজেক্টিভ হয় কি? উই থেকে কি হয়? ইউ থেকে যা আছে তাই বসে যাবে, ইউ থেকে যা আছে তাই। এই কেউ কিন্তু কখনো ইউ থেকে ইয়োর বানাবে না, হ্যাঁ, তখন কিন্তু অন্য গল্প। এটা ইয়োর হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রোনাউনও নয়। এই যে বলো তো, মাই অ্যাডজেক্টিভ না প্রোনাউন? অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার এগুলো কখনো প্রোনাউন হয় না, প্রোনাউন চ্যাপ্টারে গিয়ে পড়ো, এখন জানার বিষয় নয়। কি থেকে কি হবে? হেম। শি থেকে, ইট থেকে যা আছে তাই, ইটস হয় না কিন্তু, ইটই থাকবে, হ্যাঁ। দে থেকে দেন, এগুলো কি? এরা হচ্ছে অবজেক্ট। সাবজেক্টের জায়গাতে শুধু এরাই বসতে পারে, আর অবজেক্টের জায়গায় শুধু এরাই বসতে পারবে, ঠিক আছে? ওই জন্য আমরা কখনো বলি না আই নো, আমরা কখনো আই নো হি বলি? কি বলি?
আই নো হিম, কেন এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট, আর অবজেক্টে কখনো কি বসে না, কি বসবে, বোঝা গেছে? বা কখনো এমন বলে কি মি নো হিম, বলি কখনো? বলি না, কেন? কারণ মি হচ্ছে অবজেক্টিভ কেস, কখনো সাবজেক্টের জায়গায় বসতেই পারে না। ঠিক আছে, বোঝা গেছে? নোট করেছো? এইটা হচ্ছে, এইটা এখন যতবার পড়ে নেবে প্রোনাউন চ্যাপ্টার গিয়ে তত ইজি লাগবে। এগুলো আবার লিখতে যেও না, শুধু ওইটুকুনি হয়েছে। নিজে নিজে করো, এগুলো তো সব জানো তোমরা। তাহলে এইটা হয়ে গেল। এবার দেখো, এই দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো, এখানে দেখো কোন টেন্স আছে। ভেতরে তো কোনো পাস্টের গল্প নেই, বাইরে পাস্ট থাকলে ভেতরেও পাস্ট হয়ে যাবে। করো, ইউ সেড দ্যাট। এবার কোন পার্সন আছে? থার্ড পার্সন আছে। চেঞ্জ হবে কিছু? হবে না, যা আছে তাই বসে যাবে। তাহলে কি বসবে? এবার কি হবে বলো? ইজ থেকে কি হবে? ওয়াজ। কেন? বাইরে পাস্ট ছিল, আমাকে ভেতরেও পাস্ট করতে হবে। হি ওয়াজ আ, বোঝা গেছে? তারপরে দেখো, হি সেজ আই অ্যাম অলওয়েজ বিজি। কি হলো? কি দেখছো তুমি? একজন ওদিকে দেখছে, একজন এদিকে দেখছে, মানে এই দিকে ছাড়া আমরা সব দিকে দেখবো। ভালো ভালো, দেখো দেখো, কোনো অসুবিধা নেই, তোমরা সব ফ্রি সিটিজেন। দেখো এখানে হি বসালাম, কোন টেন্স? প্রেজেন্ট। ভেতরে টেন্সের পরিবর্তন হবে, কে হ্যাঁ বলছো? হি সেজ দ্যাট। আই থেকে কি হবে? হি ইজ। ভেরি গুড, সব শিখে গেছো তোমরা। পরীক্ষা দিলে তখন পারবো না ম্যাডাম, বাকি এখানে তো সবই পারবো। শি উইল সে আই হ্যাভ আ কার। ঠিক, বলছে সে বলবে যে তার কাছে একটা গাড়ি আছে। ভালো কথা। কোন টেন্স? ভেতরে চেঞ্জ হবে, যা আছে তাই, ভুল করবে না। পরীক্ষায় অপশন থাকবে, এখানে একটা ফিউচারের অপশন, এখানে যদি ফিউচার থাকে ভেতরে যা টেন্স আছে তাই বসে যাবে। ঠিক আছে, কে বলবে এটা? দাঁড়াও, নতুন, বলো নাম কি তোমার? জোরে জোরে। চৈতালি, বলো চৈতালি। শি উইল সে আই হ্যাভ আ কার, কি হবে? চেষ্টা করো, আমি আছি, আমি খেয়ে ফেলবো না। দেখো, শি যা আছে তাই বসে যাবে। আমরা একটু আগে শিখলাম স্পিকার যা থাকে তাই বসে যায়, শি বসালাম। তারপর আমরা শিখলাম রিপোর্টিং ভার্ব যা থাকে তাই বসে যায়, চেঞ্জ আমরা করব না। তাহলে কি হবে? উইল সে। তোমাদের নাম চৈতালি? হ্যাঁ, শি উইল সে দ্যাট। দেখো কমা, ইনভার্টেড কমা, ওটা কি বসে? দ্যাট বসে, বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কোন পার্সন আছে? ফার্স্ট পার্সন থাকলে কাকে দেখে চেঞ্জ করি? সবার নাম চৈতালি, পরের দিন থেকে সবাইকে চৈতালি বলে ডাকবো। একটু একটু বলতে দাও। এখানে ফার্স্ট পার্সন আছে, কাকে দেখে চেঞ্জ হয়? কাকে দেখে চেঞ্জ হয়? সাবজেক্টকে দেখে। তাহলে ওখানে কি হবে? শি। শি এর সাথে হ্যাভ বসে না হ্যাজ বসে? সবার জন্য হ্যাজ। তাহলে কি হবে? শি হ্যাজ আ কার। বুঝতে পারলে চৈতালি? আমার নামও চৈতালি, কেন তোমার উত্তরটা আমি বলে দিলাম। এরপরে দেখো, এইটা কে বলবে? এদিক থেকে বলো, এদিক থেকে তুমি। হ্যাঁ তুমি বলো। হি সেড হিমেশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সে বললো হিমেশ আমার প্রিয় বন্ধু। হিমেশ রেশমিয়া। সাবজেক্ট যা আছে তাই বসে যাবে, সেড যা আছে তাই বসে গেল। এবার বাইরে কোন টেন্স আছে? হিমেশ না, হিমেশ বলছে, বলতে দাও ওকে, একটু বলতে দাও। পরের দিন পড়া ধরবো তখনও এই এই উৎফুল্লতা আমার চাই, তখন আর কেউ উত্তর বলবে না। এখানে কোন টেন্স আছে? ভেতরে কোন টেন্স হবে? পাস্টই হবে। তাহলে এবার দেখো হিমেশ কোন পার্সন গো? শুনতেই তো পেয়ে যাচ্ছ, উত্তর তো এরা বলে দিচ্ছে, জানো?
ও ও সরি সরি, দ্যাট কমা ইনভার্টেড কমা আউটে দ্যাট বসলো, ওর ভুল, ও বলেনি, আমার ভুল নয়। হিমেশ যা ছিল তাই বসিয়ে দিলাম। ইজের জায়গায় কি বসবে? ইজের পাস্ট ফর্ম কি হয়? ওয়াজ। তারপর এবার দেখি কত বুদ্ধি, বাকিটুকুনি বলো, আমি আর বলে দেব না। এবার বাকিটা সবার জন্য, এরপরে আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, কেন? এই দেখো, এটা ফার্স্ট পার্সনের না, এ কাকে দেখে চেঞ্জ হয়? তাহলে কি হবে? হিজ বেস্ট। বোঝা গেছে? মাথায় ঢুকেছে? চলো, আজকে যেইটুকুনি করিয়ে দিচ্ছি এগুলো তোমাদের নোটে অলরেডি করা আছে, ঠিক আছে? কিসের এত কথা? এবার দেখো, এতক্ষণ ধরে অনেক কিছু পড়ে নিলে, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে দেখে চেঞ্জ হয়, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে দেখে চেঞ্জ হয়, থার্ড পার্সন থাকলে কিচ্ছু চেঞ্জ হয় না, বাইরে প্রেজেন্ট বা ফিউচার থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, বাইরে পাস্ট থাকলে ভেতরেও পাস্ট হয়। এবার কি লেখা আছে দেখো, যদি রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ, দেখো সব একদম ধ্বংসকারী লোকজন। দেখো কি বলছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কি? এটা, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে এইটা। উভয় যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ কি হবে? পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গাটা একটু বোঝো, একটা ট্রিকি জিনিস আছে, বুঝে নাও। প্রশ্ন করবে না যে ম্যাডাম এরকম কেন হলো, এটা একটা ইজিয়েস্ট ওয়ে, এটা ট্রিক। কি বললাম? যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ উভয় পাস্টে থাকে তাহলে কি বসবে? পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? আর একটা জিনিস লেখা আছে, যদি রিপোর্টেড স্পিচে ওয়াজ বা ওয়্যার থাকে, ভালো মতো শোনো, এই রিপোর্টেড স্পিচে যদি ওয়াজ বা ওয়্যার থাকে আছে, তাহলে তার পরিবর্তে কি বসে? এবার কেন বললাম এটা ট্রিকি জায়গা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হ্যাড বিন কোথায় বসে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, রাইট? এখানে বসার চান্স আছে। এখানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে? নেই, কিন্তু এখানেও আমরা হ্যাড বিন বসাবো। ওই জন্য কি বললাম, যদি তুমি দেখতে পাও যে ভেতরে ওয়াজ বা ওয়্যার বসানো আছে, চোখ বন্ধ করে কি বসাবা? হ্যাড বিন, ঠিক আছে? বাকি যা নিয়ম হয় তাই। কিন্তু যদি ভেতরে ওয়াজ বা ওয়্যার থাকে, বা ভেতরে বলছি, হ্যাঁ ভেতরে যদি ওয়াজ বা ওয়্যার থাকে তাহলে তুমি কি বসাবা? হ্যাড বিন, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে। কেন? এখান থেকেই প্রশ্ন আসে। আমি যদি প্রশ্ন করতাম এখান থেকেই দিতাম, ভুল এখান থেকেই হয়। আরেকটা কি বলেছে, এবার তুমি কি জানলে, যদি বাইরেও পাস্ট ভেতরেও পাস্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এবার যদি টিচার তোমার থেকেও বেশি চালাক, ভেতরে অলরেডি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েই দিয়েছে, তাহলে কি হবে? কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? যদি ওটাই দেওয়া থাকে, সিমিলার টেন্সে যদি দেওয়া থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না। এখানে তাই লেখা আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কোনো রকমের চেঞ্জ হবে না। দেখো, করো, তাহলে বুঝতে পারবা। দেখো, হি সেড টু মি, হি যা আছে তাই বসিয়ে দিলাম। সেড টু চেঞ্জ হয়ে কি হবে? মি থেকে কি থাকবে? মি বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে। ইউ হলে কি হয়? ইউ সেকেন্ড পারসন, তাহলে কাকে দেখে চেঞ্জ করব? তাহলে আই। এবার ওয়্যার আছে, তাহলে তুমি কি বসাবা? হ্যাঁ, কি বসবে? হ্যাড বিন। তারপর যা আছে তাই, ইউ হ্যাড বিন, ঠিক আছে? বোঝা গেছে? এবার দেখো পরেরটা, she said to me my sister was dancing a few minutes ago, বলছে কিছু মিনিট আগে আমার বোন নাচ করছিল। ভালো কথা, বাইরেও পাস্ট আছে ভেতরেও পাস্ট আছে। কি দেখছেন ফোনে? চলো, she বসলো, said to থেকে বলো, ফোন দেখছিলে যে, told me that, এবার বলো, দাঁড়াও তোমায় দেখতে পাচ্ছি না, এই তো, এই জন্যই ফোন দেখতে হয় না। প্রমাণ তুমি নিজের হাতেই দিয়ে দিলে যে ফোন দেখছিলে ওই জন্য পারলে না। এই দিক থেকে বলো তো। হ্যাঁ,
এই মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন না? আই, মি, মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে কি হবে? শি থেকে হবে হার, সিস্টার। এবার ওয়াজ আছে, তাহলে কি হবে? তারপর কি আছে? তাই বসবে। ডান্সিং আ ফিউ মিনিটস। কে বললে গো এটা? ফিউ মিনিটস। এগো থেকেও কি বানালো? আমি কি করে জানবো যে এগো থেকে বিফোর হয়? ও নাই বেশি জানে, আমরা তো জানি না। তাহলে আমরা কি করব? মুখস্থ করব। বসো, বুঝতে পারলে ফোন দেখার কনসিকুয়েন্স কি? আমরা কি করব? মুখস্থ করব। যদি নাও থাকে তাহলে চেঞ্জ হয়ে কি বসে? যদি হিয়ার থাকে, যদি দিস থাকে, দিস থাকলে। আচ্ছা ওয়েট, দিস দ্যাট আর দিস দোজ এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, দিস দ্যাট সিঙ্গুলার, দিস দোজ প্লুরাল। তো হাসি কেন পায় তোমার? বাপ রে বাপ, হেসেই যায়, হেসেই যায়। ওকে আমি যখনই দেখি হেসেই যাচ্ছে, বলছে এখানে আমি দাঁড়িয়ে কোনো কমেডি করছি। ওকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে পড়ানো ছেড়ে কমেডি করা শুরু করি। আচ্ছা, দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দিস দোজ প্লুরাল। এবার বলো তো দিস দ্যাট আমরা কেন ইউজ করি, কখন ইউজ করি? কেন? কাছের জিনিস হলে কি বসে, আর দূরের জিনিস হলে দ্যাট। বাবা দোজ বসে, দ্যাট বসে। ঠিক আছে, তারই প্লুরাল হচ্ছে দিস দোজ। পরে পড়বো, এখন বলে দিলাম। কাম থাকলে কি বসাবো? এগো থাকলে এই যে ও জানতো আগে থেকে, বিফোর। টুডে থাকলে টুমরো, টুমরো বানান মুখস্থ করবা, পরীক্ষায় আসে। ঠিক আছে, পরীক্ষায় কি দিয়ে দেয়? ডবল এম দিয়ে দেয়। টুমরোতে একটা এম হয় আর দুটো হয় স্পেলিং এররে, এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট ডে, ঠিক আছে। ইয়েস্টারডে কি হয়? দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস মানে আগের দিন, আর লাস্ট নাইট মানে দ্য প্রিভিয়াস নাইট। ঠিক আছে, এবার অনেকক্ষণ পড়ে নিলাম, আর 5টা প্রশ্ন করে আমরা ইতি করব, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এবার 5 জন আমি চুজ করে নিই, ফটাফট একজন একজন করে বলবা। এদিক থেকে প্রীতি, জিনটা, আর এদিক থেকে শর্মিষ্ঠা। ঠিক আছে, এদিক থেকে প্রবীর, তুমি না, আরেকটা প্রবীর আছে না? হ্যাঁ, ওই প্রবীর কই? খুঁজে পাচ্ছি না কেন? এই প্রবীর লুকাচ্ছ কেন? হ্যাঁ, তুমি একটা বলবা, আরেকটা বলবা হচ্ছে, কে বলবে, কে বলবে? প্রবীরের পাশেই বন্ধু। ঠিক আছে, আরেকটা কে বলবা দেখছি। প্রথমটা কে বলবে? শুরু করো। কে শুরু করবে? এদিক থেকে শর্মিষ্ঠা শুরু করো। ইউ সেড হিয়ার লিভস আ প্রুডেন্ট ম্যান। প্রুডেন্ট মানে জানো? প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ বা সতর্ক। হিয়ার লিভস আ প্রুডেন্ট ম্যান মানে কোন একটা আমাদের পাড়াতে বা আমার এখানে একজন বিচক্ষণ ব্যক্তি থাকে বা বুদ্ধিমান ব্যক্তি থাকে। ঠিক আছে, বলো। ইউ সেড দ্যাট। এবার বলো হিয়ার থেকে কি হবে? হ্যাঁ, দেয়ার। এবার দেখো কোন টেন্স আছে, ভেতরেও কি হবে? তাহলে লিভ থেকে কি হবে? লিভড হবে, না কি হবে? তারপর যা আছে তাই। ঠিক, এই প্রুডেন্ট ওয়ার্ডটা দেখলে এটা সিএইচএসএল এর ইয়েতে সিনোনিমস এসেছিল। প্রুডেন্ট মানে বিচক্ষণ, তার সিনোনিম হবে কশিয়াস। দেখবে বি কশিয়াস বা বি অ্যাওয়্যার অফ দ্য ডগস, বাড়িতে লেখা থাকে না? সতর্ক, প্রুডেন্ট ম্যান। আর এর অপোজিট হচ্ছে রেকলেস, এটাও পরীক্ষায় এসেছে। রেকলেস ড্রাইভিং হয়, অসতর্কভাবে ড্রাইভ করে লোকজন। তারপর এটাকে বলবা প্রীতি, বলো। হরিশ সেড আই মে গো দেয়ার। হরিশ সেড দ্যাট, ভেরি গুড। হি, মে থেকে কি হবে? মাইট হবে। কেন? বাইরে পাস্ট আছে। ভেরি গুড, হি মাইট গো। পরীক্ষায় গো এর জায়গায় কি দেওয়া থাকবে? ওয়েন্ট দেওয়া থাকবে। একই সেন্টেন্সে দুবার পাস্ট হয় না। ঠিক আছে, হি মাইট গো দেয়ার। ঠিক আছে, আরেকটা জিনিস শুনে নাও,
মডালের সাথে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? V1। এটা যেন মাথায় গেঁথে যায়, এখান থেকে প্রচুর এরর আসে। তারপর এটা প্রবীর বলো। I said to him, you have a good knowledge for science fiction movies. এখানে সাই-ফাই লেখা আছে না, এর মানে সায়েন্স ফিকশন। ওই যে তোমরা বিভিন্ন সিনেমা দেখো না, ক্যাপ্টেন আমেরিকা বা ওইসব সিনেমা, ওগুলো তো সায়েন্স ফিকশন। আয়রন ম্যান, সুপারম্যান, কি সব সিনেমা দেখো যে বেশ, ওইগুলোই। বলো I said to থেকে কি হবে? ভেরি গুড। told, দাঁড়াও তো প্রবীর, দাঁড়িয়ে বলো। I told him, কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? ভেরি গুড। ইউ থাকলে কি হয়? হ্যাঁ, ইউ বসে যায়। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি কি হবে? পাশে বন্ধু হি হবে। কেন? সেকেন্ড পারসন। কোথায় ছিলা তুমি? তাহলে এখানে কি হবে? হিম থেকে চেঞ্জ হয়ে কি হবে? হি। হ্যাভ থেকে কি হবে? হ্যাড হবে, হ্যাজ নয়। হ্যাঁ, কেন? এখানে বাইরে পাস্ট আছে তাই হ্যাড, তারপর যা আছে তাই। আ গুড নলেজ ফর সায়েন্স ফিকশন মুভি। আর লিখলাম না। লাস্ট কোয়েশ্চেনটা, লাস্ট না, পাশের জন বলবা। তুমি বলবা? তাই বলো। ও, এটা তো ভালো প্রশ্ন, এটা তো সবাইকে জিজ্ঞাসা করতাম। I said to her, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। I said to her, I started a new job. বলো, চেষ্টা করো, আমি বলে দেবো সব। আই যা আছে তাই নেমে যাবে। তারপর সেট টু থেকে কি হয়? টোল্ড। কথা বলবে না। তারপর হার যা আছে, কি সমস্যা? তোমাকেই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, I told her that. ভেরি গুড। আই কেন বসলো বলো তো? চেঞ্জ কেন হলো না? এখানেও আই আছে, এইখানেও আই আছে, তাই আই। এবার দেখো এখানে পাস্ট আছে, তাহলে আমরা কি বসাবো? হ্যাড বসাবো, মানে পাস্ট পারফেক্ট। হ্যাড স্টার্টেড আ নিউ জব। আর লিখলাম না। এইটা হচ্ছে মধুমিতা বলছে, ও বলবে, বলো। বলছে হি সেড ম্যান ইজ মর্টাল, সে বলল মানুষ মরণশীল। বলো কি হবে? আচ্ছা, এখানে বাইরে পাস্ট আছে, থেমে যাও। ভেতরে পাস্ট কেন হলো না? এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে কোনো টেন্সের পরিবর্তন হয় না। টেন্স পরিবর্তন হলে কি হয়ে যাবে? কি হবে? মানুষ আগে মরতো, এখন আর মরে না। হি সেড দ্যাট, সবাই অশ্বত্থামা। ম্যান ইজ, বাড়ি যাবা না, পরীক্ষা দিবা এখন, এটাই শাস্তি। কোন বাবা, কে বলছো এইসব কথা? আজকের জন্য এতটাই, কোনো গল্পই নেই।